আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামিমা শিরিন, সহকারী শিক্ষক বাংলা বিষয়ের। আজ আমি দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক দ্বিরুক্ত শব্দ নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এবার এসো আমরা একটু বোর্ডে যাচ্ছি। দেখো, দ্বিরুক্ত শব্দ আমাদের প্রথমে জানতে হবে যে দ্বিরুক্ত শব্দটি কি। দ্বিরুক্ত শব্দ, দ্বি অর্থ দ্বিতীয়বার, তার মানে দুবার, দুবার উক্ত হয়েছে এমন কোনো শব্দ, অর্থাৎ দুবার বলা হয়েছে এমন কোনো শব্দকেই দ্বিরুক্ত শব্দ বলা হয়। দেখো, আবার আমরা দেখা গেছে যে কোনো কোনো শব্দ কি হয়, কোনো শব্দ পদ অথবা অনুকার শব্দ, কিছু শব্দ আছে যে একবার যদি ব্যবহার করি সেক্ষেত্রে সেই শব্দটার একরকম অর্থ প্রকাশ করে, আবার সেই একই শব্দ যখন দুইবার ব্যবহার করি অথবা দুইবার বলা হয় সেক্ষেত্রে সেই অর্থের কিন্তু কিছুটা সম্প্রসারণ ঘটে অথবা দেখা যায় যে সেই অর্থের পরিবর্তন ঘটে। তো দ্বিরুক্ত শব্দটা সেটাই। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একই শব্দ যখন পরপর দুইবার যখন বলা হয় সেক্ষেত্রে অর্থের সম্প্রসারণ ঘটে অথবা অর্থের পরিবর্তন ঘটে, সেটাই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যেমন দেখো, একটি উদাহরণ আমি দিচ্ছি। আমার জ্বর জ্বর লাগছে। এখানে যে দুবার ব্যবহার হয়েছে জ্বর জ্বর লাগছে, তো এখানে কিন্তু ঠিক জ্বর হয়নি, কিন্তু জ্বরের ভাব হয়েছে, জ্বরের ভাব লাগছে, জ্বর জ্বর লাগছে। এখন দেখো, দ্বিরুক্ত শব্দ কিন্তু নানা রকম হতে পারে। দ্বিরুক্ত শব্দ অনেক ক্ষেত্রে দেখা যায় যে শব্দের দ্বিরুক্তি, আবার পদের দ্বিরুক্তি। একই শব্দের আমরা দ্বিরুক্ত করছি, দুইবার ব্যবহার করছি, আবার অনেক ক্ষেত্রে পদটাকে দুইবার ব্যবহার করে অর্থের সম্প্রসারণ ঘটাচ্ছি। এখন দেখো, শব্দের দ্বিরুক্তি। একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে, অর্থাৎ শব্দের দ্বিরুক্তিতে একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে, যা ছিল তাই থাকে। এখন দেখো, উদাহরণ হিসেবে ভালো ভালো ফল, ফোঁটা ফোঁটা পানি, বড় বড় বই। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলে রাখছি যে আমরা যখন ব্যাকরণ অংশ পড়ব তখন অবশ্যই আমরা ব্যাকরণের উদাহরণগুলি মূল বই অর্থাৎ বোর্ড বইয়ের যে উদাহরণ আছে সেই উদাহরণগুলি ভালো মতো পড়ব, অবশ্যই পড়ব। এই জন্যই যে আমাদের যে MCQ কোশ্চেন আসে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নিয়মের সাথে সাথে দেখা যায় আমাদের যে উদাহরণগুলি আছে সেই উদাহরণ থেকেই বেশিরভাগ প্রশ্নগুলি চলে আসে। এরপর দেখো, দ্বিতীয়টি হচ্ছে একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়, অর্থাৎ একই শব্দের সাথে আরেকটি সমার্থক শব্দ, তা মানে একই রকম আরেকটি শব্দ যোগ করে তখন শব্দের দ্বিরুক্ত করা হয়। যেমন ধন দৌলত, ধন যে শব্দ, দৌলত কিন্তু এটি কিন্তু ধনের আরেকটি সমার্থক শব্দ। তো তাহলে এই শব্দের দ্বিরুক্ত করে আমরা অর্থের সম্প্রসারণ ঘটাতে পারি। ধন দৌলত, খেলাধুলা, লালন পালন, খোঁজ খবর, এগুলি কি শব্দের দ্বিরুক্তি। তার মানে এখানে সমর্থক শব্দের সাথে কি হয়েছে, একটি শব্দের সাথে আরেকটি সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। এবার দেখো, দ্বিরুক্ত শব্দ জোড়ায় দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। তার মানে দ্বিতীয় শব্দ জোড়ায় যখন একটি শব্দের সাথে প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দটির কিছুটা অথবা সামান্য একটু পরিবর্তন সাধিত হবে। যেমন মিট মাঠ, মিট একটি শব্দ, মিট এর সাথে মাঠ, ফিট ফাট, বকা ঝকা, তারপর রকম সকম, গল্প স্বল্প। তার মানে এই পরের শব্দগুলো দ্বিতীয় শব্দটির সামান্যতম পরিবর্তন হয়েছে। 4 নম্বর যে রীতি সেটা দেখো, সমার্থক বা বিপরীতার্থক শব্দ। যেমন এখানে আমি শুরুতে বলেছি সমার্থক শব্দ, এখানে অনেক ক্ষেত্রে সমার্থক অথবা বিপরীত শব্দ ব্যবহার করা হয়। যেমন লেনদেন, দেনা পাওনা, এগুলি কিন্তু সম্পূর্ণ বিপরীত শব্দ। টাকা পয়সা, এটা একটি সমার্থক শব্দ। ধনী গরিব, এটি কিন্তু সম্পূর্ণ বিপরীতার্থক শব্দ। আসা যাওয়া, এটিও বিপরীতার্থক শব্দ। এখন দেখো, আমি পদের দ্বিরুক্তির কিছু উদাহরণ দিচ্ছি তোমাদের। দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটিও বিভক্তি অপরিবর্তিত থাকে, অর্থাৎ দুটি পদে একই রকম বিভক্তি প্রয়োগ করা হবে, শব্দ দুটিও এবং বিভক্তিও
একই থাকবে, অর্থাৎ এর কোনো পরিবর্তন ঘটবে না। যেমন ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, এখানে ঘরে ঘরে শব্দটি কিন্তু কি হয়েছে, শব্দটি কোনো পরিবর্তন হয়নি এবং বিভক্তিও কিন্তু একই আছে, এই বিভক্তি ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে। আবার দেখো দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো, এখানেও কিন্তু বিভক্তির কোনো পরিবর্তন হয়নি। মনে মনে আমিও একথাই ভেবেছি, এখানেও আমরা দেখছি আমাদের এই উদাহরণটিতেও পদের অথবা অর্থাৎ বিভক্তির কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ তোমাদের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি বারবার বলছি আমরা কিন্তু বুঝে বুঝে উদাহরণগুলি ভালো মতো চর্চা করব। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উদাহরণ থেকেই প্রশ্নগুলি আসে। পদের দ্বিরুক্তির আরেকটি উদাহরণ হচ্ছে, আরেকটি নিয়ম, দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে। অর্থাৎ দ্বিতীয় যে পদটি সেই পদের কিছুটা পরিবর্তন, ধ্বনিগত পরিবর্তন ঘটবে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে, অর্থাৎ বিভক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো চোর হাতে নাতে ধরা পড়েছে, চোরটি হাতে নাতে ধরা পড়েছে, এখানে ধ্বনিগত কিছুটা পরিবর্তন ঘটলেও এই হাতে নাতে এখানে এখানে বিভক্তির কোনো পরিবর্তন ঘটেনি, এই বিভক্তি আছে, হাতে নাতে, হাতে নাতে ধরা পড়েছে। এবার পদের দ্বিরুক্তির প্রয়োগের কিছু নিয়ম বা রীতি তোমাদের দেখাচ্ছি। আমরা জানি 5টি পদ, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এই 5টি পদের কিছুটা পরিবর্তন বা দ্বিরুক্তির প্রয়োগ তোমাদের দেখাচ্ছি। বিশেষ্য শব্দগুলোর বিশেষণ রূপে ব্যবহার, আমরা যখন বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ রূপে ব্যবহার করি সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, আধিক্য বোঝাতে অর্থাৎ বেশি বেশি পরিমাণ বোঝাতে আমরা কি ব্যবহার করছি, রাশি রাশি ধন, তার মানে অনেক অনেক ধন সম্পদের কথা বলা হচ্ছে। ধামা ধামা ধান, এখানে কিন্তু আধিক্য বা অনেক বেশি, প্রচুরের কথা, প্রচুরতার কথা বলা হচ্ছে। সামান্য বোঝাতে আমরা কি ব্যবহার করছি, আমি আজ জ্বর জ্বর বোধ করছি, তার মানে আমার জ্বরটা সামান্য, একটু আমার কি এখানে সামান্যটা বোঝাতে আমি জ্বর জ্বর বোধ করছি, এই শব্দটা প্রয়োগ করেছি। পরস্পরতা ও ধারাবাহিকতা বোঝাতে, অর্থাৎ ধারাবাহিকতা, পরম্পরা অনেক সময় ধরে যেটা বোঝাচ্ছে, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ, দিনের পর দিন তুমি রোগা হয়ে যাচ্ছ, এটা বোঝাচ্ছে, তার মানে এটা পরস্পরতা, এখানে ধারাবাহিকতা বোঝাচ্ছে। ক্রিয়া বিশেষণ দেখো, ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়, ধীরে ধীরে যায়, ক্রিয়া কি ধীরে ধীরে, আবার ফিরে ফিরে, এগুলো আমাদের ক্রিয়া বিশেষণ। অনুরূপ কিছু কিছু বোঝাতে, তার মানে একই রকম যদি কিছু বোঝাতে হয় সেক্ষেত্রে তার সঙ্গী সাথী কেউ নেই, সঙ্গী এবং সাথী এটা কিন্তু অনুরূপ শব্দ, তো সেটা বোঝাতে আমরা বিশেষ্য শব্দগুলো বিশেষণ রূপে ব্যবহার করছি। এবার দেখো বিশেষণ শব্দগুলোর বিশেষণ রূপে ব্যবহার, বিশেষণ শব্দগুলোকেই বিশেষণ রূপে ব্যবহার করতে কি হচ্ছে, আধিক্য বোঝাতে, ভালো ভালো আম নিয়ে এসো, ছোট ছোট ডাল কেটে ফেলো, ভালো ভালো আম নিয়ে এসো, ছোট ছোট ডাল কেটে ফেলো, এখানে আধিক্যতা বোঝাতে আমরা বিশেষণ শব্দগুলোর বিশেষণ পদে ব্যবহার করছি। তীব্রতা বোঝাতে, গরম গরম জিলাপি, তার মানে গরমের যে তীব্রতা সেই তীব্রতা বোঝাতে বিশেষণ পদটাকে ব্যবহার করা হচ্ছে। সামান্যতা বোঝাতে, উঁচু উঁচু ভাব, কালো কালো চেহারা, তার মানে এখানে সম্পূর্ণ অনেক উঁচু না কিন্তু উঁচু উঁচু ভাব বোঝাতে বিশেষণ শব্দগুলোর বিশেষণ রূপে ব্যবহার বোঝাচ্ছে। সর্বনাম পদ, সর্বনাম পদটা কি দেখো, বহুবচন বা আধিক্য বোঝাতে, বহুবচন অথবা আধিক্যতা বোঝাতে, অনেককে বোঝাতে কিভাবে ব্যবহার হচ্ছে, কে কে এলো, তার মানে এখানে একজন না অনেককে বোঝাতেই এখানে সর্বনাম পদটা ব্যবহার হয়েছে। কে কে এলো, কেউ কেউ বলে, তার মানে এখানে একজন বলছে না, কেউ কেউ বলে, এখানে বহুবচন বা আধিক্যতা বোঝাতে কেউ কেউ বলে, এটা এই উদাহরণটি ব্যবহৃত হচ্ছে। এখন দেখো ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক শব্দে বিশেষণ রূপে আমরা যখন ব্যবহার করি তখন এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, এদিকে রোগীর তো যায় যায় অবস্থা, ক্রিয়াবাচক শব্দের বিশেষণ রূপে ব্যবহার। তোমার নেই নেই ভাব গেল না, তোমার নেই নেই ভাব গেল না, এটা ক্রিয়াবাচক শব্দের বিশেষণ রূপে ব্যবহার। স্বল্পকাল স্থায়ী বোঝাতে, তার মানে অল্প একটু সময়, স্থায়ী বোঝাতে, দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো, তার মানে অল্প একটু সময় অথচ স্থায়িত্ব বোঝাতে এখানে আমরা ক্রিয়াবাচক শব্দটাকে এখানে স্বল্পকাল বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে, দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো। ক্রিয়া বিশেষণ দেখো, ক্রিয়া বিশেষণটা কি, দেখে দেখে যেও, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, এখানে ক্রিয়া বিশেষণের ক্রিয়াবাচক শব্দটার এরকমভাবে ব্যবহার আমরা করতে পারি। পৌনঃপুনিকতা বোঝাতে, তার মানে বারবার, যেটা বারবার বোঝাতে কি হবে, ডেকে ডেকে হয়রান হয়েছি, তার মানে বারবার তোমাকে ডেকেছি কিন্তু তারপরে হয়রান হয়েছে, এখানে পৌনঃপুনিকতা অর্থাৎ বারবার বোঝাতেই ক্রিয়াবাচক শব্দটা ব্যবহার হয়েছে।
এবার দেখো অব্যয়ের দ্বিরুক্তি। অব্যয়ের দ্বিরুক্তি ভাবের গভীরতা বোঝাতে আমরা কি ব্যবহার করছি? ভাবের গভীরতা বোঝাতে ছি ছি তুমি কি করেছো, ভাবের গভীরতা বোঝাতে ছি ছি তুমি কি করেছো, এখানে অব্যয়ের এই দ্বিরুক্তিটা আমরা ব্যবহার করছি। অনুভূতি বা ভাব বোঝাতে ভয়ে গা ছমছম করছে, এখানে আমার যে অনুভূতি, ভয়ের যে অবস্থাটা সেটা বোঝানো হচ্ছে, গা ছমছম করছে। বিশেষণ বোঝাতে অব্যয়ের দ্বিরুক্তি, অব্যয়টাকে বিশেষণ রূপে ব্যবহার করতে পিল সুজে বাতি জলে মিটি মিটি, অর্থাৎ পিল সুজে যেখানে আমাদের কুপি বা বাতি রাখা হয় সেটা আস্তে আস্তে জ্বলছে, তার মানে মিটি মিটি জ্বলছে, এই অবস্থাটা বোঝাতে আমরা এখানে ব্যবহার করেছি। এবার দেখো আরেকটি যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন। যুগ্ম রীতিতে, যুগ্ম মানে কি? যুগ্ম মানে হচ্ছে একই শব্দ ঈষৎ পরিবর্তন করে, এটা যুগ্ম রীতিতে একইভাবে দ্বিতীয়বার ব্যবহার হচ্ছে। যেটা যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠন, একই শব্দে ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দের গঠনের যে রীতি সেটাই হচ্ছে আমাদের যুগ্ম রীতি। অর্থাৎ একই শব্দ, একটি শব্দ সামান্য পরিবর্তন করে, সামান্য পরিবর্তন হবে এবং তারপর সেই দ্বিরুক্ত শব্দটার যে গঠনের রীতি সেটাই হচ্ছে আমাদের যুগ্ম রীতি। এখন যুগ্ম রীতি ব্যবহারের নিয়মগুলি দেখো বা উদাহরণগুলি দেখো। শব্দের আদি স্বরের পরিবর্তন করে, অর্থাৎ একটি শব্দের প্রথম অংশ, আদি মানে কি? আদি মানে শুরু, অর্থাৎ প্রথম অংশ বা প্রথম স্বরের সামান্য পরিবর্তন করে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠনটা কিভাবে হয়? চুপচাপ, মিটমাট, জারি জুরি, তার মানে এখানে এই শব্দের আদি স্বরের পরিবর্তন ঘটেছে, চুপচাপ। এবার দেখো দ্বিতীয় রীতিটা শব্দের অন্তঃস্বরের পরিবর্তন করে। এখানে অন্তঃস্বর কি? অন্তঃস্বর হচ্ছে পরের যে স্বরটা, অন্তঃস্বর পরবর্তী স্বর, পরের অংশটি আংশিক পরিবর্তন হবে, সেটা হচ্ছে মারামারি, হাতাহাতি, জেদাজেদি। মারামারি, হাতাহাতি, জেদাজেদি। আরেকটি দেখো দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে, তার মানে দ্বিতীয়বার ব্যবহারে তারপর যে ব্যঞ্জন ধ্বনির সামান্যতম পরিবর্তন হয় সেটা ব্যবহার করেও যে গঠনটা হয়, এটা হচ্ছে ছটফট, নিষ্পিস, ছটফট, নিষ্পিস, এটা দ্বিতীয়বার ব্যবহৃত হচ্ছে। সমার্থক শব্দযোগে, সমার্থক শব্দযোগে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠনটা কিভাবে হবে? চাল চলন, চাল চলন, রীতিনীতি, এগুলি কিন্তু সমার্থক শব্দ, একই রকম শব্দ। বন জঙ্গল, তার মানে বন যা, জঙ্গলে কিন্তু তাই, আমরা জানি। ভয় ডর, ভয় এবং ডর দুটোই সমার্থক শব্দ। তাহলে সমার্থক শব্দ যোগে এভাবে আমরা যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠনটা করতে পারি। এবার দেখো ভিন্নার্থক শব্দ যোগে, ভিন্নার্থক শব্দ তার মানে দুটো ভিন্ন শব্দ যোগে আমরা কিভাবে যুগ্ম রীতিতে দ্বিরুক্ত শব্দের গঠনটা এসেছে। ডাল ভাত, তালা চাবি, অলিগলি, এটি কিন্তু ভিন্নার্থক শব্দ। ডাল ভাত, তালা চাবি দুটোই ভিন্ন অর্থ প্রকাশ করছে, এবং অলিগলি। এবার বিপরীতার্থক শব্দযোগে, তার মানে দুটো শব্দই আমাদের আলাদা হবে। বিপরীতার্থক শব্দযোগে এরকমভাবে দ্বিরুক্ত শব্দের গঠনটা কিভাবে হয় দেখো। বিপরীতার্থক শব্দযোগে ছোট বড়, জন্ম মৃত্যু, আসা যাওয়া, এই তিনটি কিন্তু কি, এগুলো একেবারে বিপরীতার্থক শব্দ। ছোট এবং বড় দুটোই বিপরীতার্থক শব্দ, জন্ম মৃত্যু দুটো একেবারে ভিন্ন, এবং যাওয়া আসা দুটোই বিপরীতার্থক শব্দ। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ আশা করছি আমরা আজকে যে দ্বিরুক্ত শব্দের ব্যবহার বা দ্বিরুক্ত শব্দের রীতি এবং উদাহরণগুলি পড়লাম, জানলাম, তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। আশা করব তোমরা বাসায় খুব ভালো করে চর্চা করবে। এবার তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আমাদের আজকের ক্লাস নম্বর ছিল 20 এবং বাড়ির কাজ নম্বরও 20। আজ তোমাদের দ্বিরুক্ত শব্দের যে ক্লাস নিলাম, তোমরা যেহেতু আমাদের ব্যাকরণ অংশের এগুলো এমসিকিউ আকারে আসে, তাই তোমরা জ্ঞানমূলক আকারে এই 10টি এমসিকিউ তোমরা বাড়ির কাজ করবে। শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমাদের বারবার বলছি এবং জেনে গিয়েছো যে বাড়ির কাজের খাতার উপর তোমাদের সিটি, ডায়েরি এবং এসবিএর নম্বর প্রদান করা হচ্ছে। অতএব অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা বাড়ির কাজের খাতাটি প্রতি রবিবার ভবনে অবশ্যই জমা দিবে। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।